পদ পদবি ক্ষমতা এখন একটি রাজনৈতিক দলের সদস্য সে রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকতে চায় না, সে রাজনৈতিক দলের একজন নেতা হতে চায়। এবং আমি একটা মজার উদাহরণ দিয়ে বলি, আজকে থেকে বোধহয় 4-5 বছর আগে ঢাকা কলেজে একটি ছাত্র দলের কমিটি করা হয়েছিল এবং সেই ছাত্র দলের কমিটিতে তখন এক্সিকিউটিভ কমিটির মোট সদস্য সংখ্যা ছিল 2000-এরও বেশি, সভাপতি থেকে শুরু করে 1000-2 বেশি। যখন আমার কাছে আসলাম বললাম যে এটা কিভাবে 2000-এর বেশি এক্সিকিউটিভ কমিটি, তাহলে আর কেউ বাকি আছে যাদের নাম কমিটিতে ঢুকানো হয় না? আমি কিন্তু খোলাখুলি কথা বলছি, কিছু মনে করবেন না। আমি প্রশ্নটি করেছিলাম, এক্সিকিউটিভ কমিটির সদস্য সংখ্যা যদি 2000-এর উপরে হয় তাহলে কি আর কেউ বাকি আছে কোনো ছাত্র কলেজে যেটা বিএনপি করে যাদের নাম সেই কমিটিতে ঢুকানো হয় নাই? তো এখন এটাই হচ্ছে সমস্যা। পদ পদবি এমপি অনেকে বলেছেন ইতিমধ্যে, আমি সেটাই মনে করিয়ে দিচ্ছি, অনেকে বলেছেন এমপি হতে হবে। আমার জীবনের মুখ্য হচ্ছে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, আরো উপরে অনেক কিছু হতে হবে। তো এইটাই যদি জীবনের মুখ্য হয় তাহলে তো রাজনীতি আর জীবনের মুখ্য হবে না। সমস্যাটি হয়ে গেছে সেই জায়গায়। আজকের পরিস্থিতি কি দেখছেন, আজকে কোথায় যাচ্ছে আমরা? এত বড় একটা আত্মত্যাগের পরে জাতি এখানে, আমি বলবো বাংলাদেশে না বিশ্বে একটি ইতিহাস সৃষ্টি করছে। তারপরে আজকে 6 মাসের মাঝে আমরা কোথায় এসে যাচ্ছি? মানুষ কেন প্রশ্ন করছে? বুঝতে হবে যে বাংলাদেশের মানুষ বেসিক্যালি তাদের চরিত্রের মধ্যে, রক্তের মধ্যে রয়েছে অ্যান্টি এস্টাবলিশমেন্ট। আজকে আমার গলায় ফুলের মালা দিচ্ছে, কাল যখন আমি ক্ষমতায় যাব মানুষ আমাকে প্রশ্ন করবে, এবং এটাই হওয়া উচিত গণতন্ত্রে। আজকে এই যে একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে 6 মাসের মাথায়, এ থেকে উত্তরণের উপায়টা কি? এই আন্দোলনটি কেন হয়েছিল? একজন বক্তা বলেছেন ইতিমধ্যে, এই আন্দোলন যা কিছু বলি না কেন, 7টি দফা 9টি দফার কথা বলেছেন জেটলি সাহেব, এখানে কি মুখ্য উদ্দেশ্য কি ছিল এটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু শুরু হয়েছিল কোটা আন্দোলন, এর বিশ্লেষণে আমাদের যেতে হবে। কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি সরকারের যে নৃশংস যে অত্যাচার, জুলুম, নির্যাতন, হত্যা, তার ফলশ্রুতিতে সেটি একটি নির্দিষ্ট ধারায় সামনের দিকে যখন এগিয়ে যায়, এগিয়ে যাবার পরে সেটা তখন প্রথমে এক পর্যায়ে বলা হয়েছিল যে 3 জন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই ধারাবাহিকতাগুলো আমাদের ভুলে গেলে চলবে না। তখন 3 জন মন্ত্রীর পদত্যাগ চেয়েছিল, তখন কিন্তু প্রধানমন্ত্রীকে বিদায় তারা চায়নি। এবং পরবর্তীতে যখন এই আন্দোলন যখন আরো গতি সঞ্চারিত হয়, তখন বাংলাদেশের 18 কোটি মানুষের বুকের ভেতরে জমে থাকা যে ক্ষোভ, যেটি বিগত 17 বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা যখন এর প্রতিবাদ করছিল ক্রমশ, এবং সেটা যখন একটা চূড়ান্ত পর্যায়ে গিয়েছিল, সেই সময় ছাত্ররা এসে সেই ক্ষোভের মুখে তারা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে, এবং সেই স্ফুলিঙ্গ তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এবং তখন সেই কোটা আন্দোলন কিন্তু এই ধারাবাহিকতায় শেখ হাসিনা তথা পূর্ববর্তী আমাদের যে স্বৈরাচারী সরকার ছিল তার বিদায়ের 1 দফা দাবিতে রূপান্তরিত। এই সত্যগুলো আমাদের উপলব্ধি করতে হবে, ভুলে গেলে চলবে না। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে পরবর্তীতে একটি সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল দায়িত্বটি কি আমাদের বুঝতে হবে, বাংলাদেশের মানুষ কি চায় সেটা বুঝতে হবে। মূল দায়িত্ব হচ্ছে যে এই সরকার একটি স্বৈরাচারী পদ্ধতি থেকে একটি ট্রানজিশন তারা ঘটিয়ে দেবে, সে ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে, এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। আমি যদি ভুল বলে থাকি আমাকে সংশোধন করবেন। কাজে আজকে এই একটির পর একটি সমস্যা কেন আবার নতুন করে আমাদের সামনে এসেছে এটা আমি বুঝতে পারছি না। ভাইস চ্যান্সেলর সাহেব সংস্কারের কথা উল্লেখ করেছেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। মানব সভ্যতার আদিম যুগে প্রথম যখন মানুষ এসেছিল পৃথিবী, তারপর থেকে আজকে পর্যন্ত তো আমরা এ পর্যায়ে সভ্য জগতে এসেছি সংস্কারের মাধ্যমে। সংস্কার তো কোনোদিন শেষ হবে না, এটা চলতেই থাকবে।
কাজে আমি আগে সংস্কার করব, তারপরে অন্য কিছু করব, এটা তো হতে পারে না। এটা মানব জীবন যতদিন প্রবাহমান থাকবে, সংস্কার চলতেই থাকবে, সংস্কার চলতেই থাকবে। এবং এই চলমান সংস্কারের ভেতর দিয়েই কিন্তু আমাদের পৃথিবীতে আমাদের যে চলমান কার্যক্রম সেটা পরিচালনা করে যেতে হবে। এবং আজকে সংস্কার শেষ করে তারপরে নির্বাচন হবে, তারপরে গণতন্ত্র হবে, এটা কোনো যুক্তির কথা হতে পারে না। আমাদের যে অবশ্য করণীয় যে সংস্কারগুলো রয়েছে, অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, অবশ্যই আমরা সেগুলো করব। আজকে কি নির্বাচন করা হয়ে গেলে তারপরে কি সংস্কার বন্ধ হয়ে যাবে? এটা তো কোনো কথা হতে পারে। নির্বাচনের পরেও সংস্কার হবে। কাজে আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু যে মূল কথাটি যেটা ভুলে গেলে চলবে না, আমি একটু পুরনো ইংরেজি কথা বলি, সেখানে আছে পাওয়ার করাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট। সেই কথাটি আসছে। সমস্যাটি কেন হয়েছে আমি আরেকটু ব্যাখ্যা করে বলি। আমাকে সময় হয়তো এত নেওয়া ঠিক হবে না, তারপরে বলছি, একটি কথা বলছি যে বাংলাদেশে এমন একটা সিস্টেম এখন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে পাওয়ার ইজ দ্য ডিপোজিটরি অফ অল রিসোর্সেস। অর্থাৎ আপনার হাতে যদি ক্ষমতা আসে, বাংলাদেশের সমস্ত ধন সম্পদ বিত্ত সব আপনার। আমরা দেখেছি। কাজেই এই মোহ থেকে জাতিকে বের হয়ে আসতে হবে, বা রাজনৈতিক দলকে বের হয়ে আসতে হবে, বা প্রার্থীদের বের হয়ে আসতে হবে, এমনকি ভোটারদেরও বের হয়ে আসতে হবে। আমি এটাই বিশ্বাস। ক্ষমতা সর্বগ্রাস। আমি তো কয়েকদিন আগে, আমাদের তো রাজনীতিক হিসাবে অনেক অড কাজ করতে হয়, বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। কয়েকদিন আগে আমাদের গ্রামে সন্ধ্যার পরে ওয়াজ মাহফিল হয়, সেখানেও আমাকে দাওয়াতে যেতে হয়। ওই যে একটা কথা আছে না, যে রাজনীতিক এমন একজন ব্যক্তি, ওই সব কাজই করে, কোনোটা বাদ দিতে পারে না। তো সেখানে এক পর্যায়ে আমি, মাওলানা সাহেবরা অনেক চমৎকার বক্তব্য দিচ্ছিলেন। আমি এক পর্যায়ে আমাকেও বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছিলাম। আমি তো ধর্মীয় কথা খুব বেশি বলতে পারবো না। আমি ইসলাম ধর্মের একটু ইতিহাসের একটি উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে খলিফা উমরের কথা। তিনিও তো ক্ষমতাবান ছিলেন, প্রায় অর্ধেক বিশ্বের মালিক ছিলেন। তিনি তো রাতের অন্ধকারে তার তাঁবু থেকে বের হয়ে তিনি মক্কা মদিনাতে ঘুরে দেখতেন যে তার কোন নাগরিক কষ্টে আছে। এটাই তো তার কাজ। তার কি ক্ষমতা ছিল না? সেই ক্ষমতার কারণে তিনি কি সমস্ত বিত্ত বৈভব, হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন পাচার, তিনি কি তাই করেছিলেন? তো কাজে এইখানে কেমন প্রার্থী চায়, সেই কথাটির মূলে যেতে হলে আপনারা যে বিষয়টি নিয়ে এই স্কুলটি সৃষ্টি করেছেন, সেই স্কুলের যেটা মূল কাজ, আমি আরো একটি কথা বলি, কিছু মনে করবেন না। এটা আমি কিছুদিন আগে কামাল আতাতুর্ক রাস্তা দিয়ে বেশ কিছুদিন আগে যাচ্ছিলাম। সেখানে একটি বড় ইউনিভার্সিটি, একটি উঁচু বিল্ডিং আছে, তার উপরে লেখা ছিল হিয়ার লিডার্স আর ক্রিয়েটেড। আপনাদের হয়তো খেয়াল থাকতে পারে। তো সেখানে দেখলাম কিছু লোক সেখানে আলাপ করছে যে ক্যান লিডার্স বি ক্রিয়েটেড। আমি খোলাখুলি বলতে পারি, আমি বলছি না যে লিডার্স তৈরি করা যায় না, নিশ্চয়ই লিডার তৈরি করা যায়। হাসিনাকে তো তৈরি করেছিল। হাসিনা প্রায় 43 বছর। হাসিনাকে আগের ইতিহাস বাদ দিলাম, 1981 সাল থেকে শুরু করে, আমি আরেকটু উদাহরণ, 1981 সাল থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উদার রাজনীতি, গণতন্ত্রে বিশ্বাসী। মানুষে বলে সেনা সৈনিক, কিন্তু অবাক কাণ্ড, একজন সৈনিক হয়ে কিভাবে বহুদলীয় গণতন্ত্র থেকে আসে, এগুলো ভাবতে হবে, চিন্তা করতে হবে। কাজে লেভেল দিয়ে সবকিছু বোঝা যায় না। আওয়ামী লীগ বলে না যে বিএনপির জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে। আরে বিএনপির জন্ম তো ক্যান্টনমেন্টে যদি হয়েও থাকে, তর্কের খাতিরে মেনে নিলাম, হয়নি ক্যান্টনমেন্টে, তারপরে তর্কের খাতিরে মেনে। তো বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম হয়ে বিএনপি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলো একদলীয় বাকশাল থেকে। আর আওয়ামী লীগ জনগণের দলে, আওয়ামী শব্দের অর্থ কি? ওটা তো বাংলা দলের নাম করে নাই, উর্দু শব্দ আওয়ামী, কেউ উর্দু ব্যবহার করে, তারা পাকিস্তানকে ঘৃণা করে।
তো আওয়ামী লীগ হলো পিপলস লীগ, আসলে জনগণের দল। সেই জনগণের দল কেন জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে একদলীয় বাক্য এই প্রশ্নগুলো আজকে আসবে। তো কাজে অনেক অনেক কথা, অনেক আলোচনা। সেই হাসিনাকে আমি কেন বলছি এই কথার প্রসঙ্গটা হচ্ছে এই যে লিডার্স আর ক্রিয়েটেড বললাম। তো হাসিনাকে তো ক্রিয়েট করেছিল কারা? হাসিনাকে 1981 সাল থেকে 2024 43 বছর ধরে ক্রিয়েট করা হয়েছিল। তার অর্থ, বিত্ত, বৈভব ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল। তার দলের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল। তার তৎকালীন প্রশাসনকে ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল। পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্রিয়েট করা হয়েছিল। কোনো কিছু তো বাদ ছিল না। কিন্তু এত বড় ক্রিয়েশন 43 বছরে এক মুহূর্তে ধসে পড়ল কেন? আজকে সেই প্রশ্নটি, এবং সেই প্রশ্নটি করলেই আজকের যে শিরোনাম, সেই শিরোনামের সঠিক উত্তর আসা হবে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। ছোট্ট দু একটি প্রাসঙ্গিক বিষয় আছে যেগুলি গুরুত্বপূর্ণ। এখানে একজন বক্তা আইনের কথা বলছেন, তিনি বোধহয় এখন নাই কেউ। আইন দিয়ে, আচ্ছা আমরা তো আইন দিয়ে প্রার্থী, কিরকম প্রার্থী চাই, কোন প্রার্থী চাই, আমরা তো আইন দিয়ে প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করেছি। আমরা কি এটা করি নাই যে ঋণ খেলাপিরা জাতীয় সংসদ সদস্য হতে পারবে না? করেছিলাম তো। আমি যদি আজকে খোলাখুলি প্রশ্ন করি, এই বিগত সংসদে যত জাতীয় সংসদ সদস্য ছিলেন, একজন বক্তা বলেছেন, আপনারা বলেছেন যে 63% ওদের ডোনার সাহেব বলেছেন 63% ছিল ব্যবসায়ী। তার মধ্যে কত শতাংশ ঋণ খেলাপি ছিল একটু খুঁজে দেখাতে। তো আমি যদি বলি যে একজনও বাদ ছিল না, প্রত্যেকে ঋণ খেলাপি। তাহলে এই আইন যে আমরা করেছি ঋণ খেলাপি প্রার্থী হতে পারে না, সেটা প্রার্থী শুধু হয় না, প্রার্থী হয়েছে টাকা দিয়ে, কালো টাকা দিয়ে পাস করেছে, কালো টাকা দিয়ে এমপি হয়েছে, কালো টাকা দিয়ে মন্ত্রী হয়েছে। আইনের যদি প্রয়োগ না থাকে, হাজার হাজার আইন করে কোনো লাভ তো নাই। কাজে আলটিমেট, আমি যে কারণে এই উদাহরণটি আবার দিয়েছি, আমি আলটিমেটলি একটা জিনিস বিশ্বাস করি, আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র ভুল হোক শুদ্ধ হোক, আমি গণতন্ত্রের যেহেতু ভালো কোনো পদ্ধতি এখনো খুঁজে পাইনি, গণতন্ত্রে বিশ্বাস করি। এবং আমার শেষ কথা যেটা আমি এই প্রসঙ্গে আমি যে শেষ বক্তব্যটি দিয়ে আমার কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে এই যে আমাদের আস্থা একটি জায়গায় রাখতে হবে, অর্থ সম্পদে নয়। প্রশাসনের ডিসিটিএনও ওসি এসপির ক্ষমতায় নয়, আইজিপির ক্ষমতায় নয়, বা আরেকটি কথা আরও সেটা নাই বললাম, সেই ক্ষমতায় নয়। আমার কিন্তু আস্থা রাখতে হবে একটি বিষয়। আমি যদি সত্যিকার অর্থে জনগণের সেবক হতে চাই, যদি সত্যিকার অর্থে আমি গণতন্ত্রে বিশ্বাসী হতে চাই, আমি এই কথাটি বলে শেষ করব যে আমাদের আস্থা রাখতে হবে জনগণের উপরে, এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যেই কেবল সেটা প্রতিষ্ঠিত হতে পারে। সবাইকে